স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মনে হয় সেটা না করলেই বুঝি মানুষটা কষ্ট পাবে। মুনতাহারও তেমনই। মাহতাব সাহেব মারা যাবার কিছুক্ষণ আগেই মেয়েকে বলেছিলেন তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়, সব সময় যেন শাড়ি পরে। সেই থেকে মুনতাহার অন্য পোশাকের ধারে কাছেও যায়নি। আশাদ দীর্ঘশ্বাস ছাড়ে, ভারী গলায় ডাকে, পাচ্ছেন না? মুনতাহা একবার চেয়ে আবার জয়ের হাতড়ে অস্ফুট স্বরে বলে, এখানেই তো ছিল। আচ্ছা, পরে খুঁজেন। আপাতত ডাইনিং থেকে ছুরিটা নিয়ে আসেন। উঠতেই হবে। যান। কাজ শেষ হতে ঘন্টা লেগে যায়। ঘড়ির কাঁটা 6-এর ঘর ছুঁয়েছে ততক্ষণে। সূর্যের রং কমলাটে হয়ে যাচ্ছে অল্পে অল্পে। রাতের আমন্ত্রণে চমৎকার সাজছে প্রকৃতি। আরশাদ ধীর গতিতে নেমে আসে টুল থেকে। গায়ের গেঞ্জি ভেজা তেনার মতো হয়ে গেছে। ভারী টুল এনে পাশে চাপিয়ে রাখে। কবুতর দুটো ফিরে এসেছে। রেলিংয়ের উপর বসে আছে পুতুলের মতন। ভয়ানক পোষা। সারাদিন এখানে ওখানে উড়লেও সন্ধ্যা নামতে না নামতেই ঠিক খাঁচায় চলে আসবে। ঘরে যেয়ে ফ্যান ছাড়ে আরশাদ। ড্রয়ারটা খোলা। তখন কেচি খোঁজার জন্য খুলেছিল মেয়েটা, আটকাতে ভুলে গেছে। আরশাদ কাছে যায়। আটকানোর আগে নজরে আসে এলোমেলো পড়ে থাকা দুটো ঘুমের ওষুধের পাতা। মুনতাহা ওষুধ খাওয়া ছেড়েছে আজ মাসের বেশি হয়ে গেছে। এখন কি সুন্দর ঘুমোয়। সেই ঘুম দেখে তার রাত্রি কাটে অতন্দ্রিলায়। নির্ঘুম চোখ প্রেম নিয়ে বলে, মানুষ রাত জেগে জোছনা দেখে, আর আমি আমার চাঁদের ঘুম দেখি। ড্রয়ার আটকে দেয় আরশাদ। একটানে গেঞ্জি খুলে বালিশের পাশে ছুঁড়ে মাথার পিছে হাত দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে বিছানার মাঝখানে। গোছানো চাদর নিমেষেই কুঁচকে যায়। মুনতাহা বারান্দার ধুলো ঝাড়ু দিতে দিতেই আর চোখে তাকায়। একটু আগে ঘরটা গুছিয়ে এসেছে, লোকটা খালি অগোছালো করবে। শুবেন ভালো কথা, একটু রয়ে শুয়ে শুলেই তো হয়। 3 হাত চাদর উঠিয়ে শোয়ার কোনো মানে হয়? বারান্দা ঝাড়ু দিয়ে সে যখন ঘরে ঢুকে, আরশাদ তখনও সেভাবেই শুয়ে আছে। বিছানা থেকে এক পা বেরিয়ে গেছে, আরেক পা ভাঁজ করে তোলা। মুনতাহা হাফ ছাড়ে। বালিশের পাশ থেকে স্যান্ডো গেঞ্জি নিয়ে সোফায় মেলে দেয়। হালকা গলায় বলে, ভালো করে ঘুমান, কাঁধ ব্যথা করবে তো। আরশাদ নিভু নিভু তাকায়। ঝাপসা গলায় ডাকে, চাঁদ, এদিকে আসেন। মুনতাহার কাছে যেতে দেরি হয়, অথচ আরশাদের বুকে টানতে দেরি হয় না। মুনতাহা অপ্রস্তুত হয়। মিনিটের ব্যবধানে চোখের চাহনি অকৃত্রিম লাজে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। উদর জুড়ে নির্লজ্জ হাতের গহন বিচরণ চলতে থাকে বিরতিহীন। অতল স্পর্শী ছোঁয়ায় গলদেশ ভেসে যায়, দাগ পড়ে যায় গাঢ় প্রণয়ের। আরশাদ অধর চেপেই ঝাপসা গলায় ডাকে, চাঁদ। মুনতাহা সাড়া দেয় না। কণ্ঠনালীতে হরতাল হচ্ছে। কত শত অনুভূতি যুদ্ধ করছে, বিদ্রোহ করছে। খানিক বাদে বিছানায় মাথা এলিয়ে দেয় আরশাদ। মাথার নিচের হাতটা তখন চাঁদের চুলের মুঠোয় খামচে ডুবেছে। বুকের পাশ থেকে মুনতাহার চিকন হাতটা তুলে মুঠোয় পুরে বেশ কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রয় সে। অতঃপর যখন সে দৃষ্টি সরিয়ে মুনতাহার চোখে চাইল, মুনতাহা হুড়মুড় করে অন্যদিকে তাকালো। এইদিকে চাইলেই যেন সর্বনাশ। আরশাদ হাত বাড়িয়ে তার হাত খোপা খুলে দেয়। কালো কেশে ঢাকা পড়ে যায় প্রণয়ের লালাভ দাগ। বিছানা ছেড়ে উঠেই বলে, বাইরে গেলে চুল বেঁধে যেন না আবার। জানি। কিছুই জানেন না আপনি? সন্ধ্যার দিকে সাবিনা বেগম টিভির দিকে চেয়ে হাঁসফাঁস করছেন। মুনতাহা হাতে চা বিস্কিট নিয়ে ঢুকলো ঘরে। পাশে রাখার জন্য ঝুঁকতেই সাবিনা বেগম আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিলেন। আদুরে গলায় বললেন, বউ। মুনতাহা মিষ্টি করে হাসলো, বলল, জি দাদু। হাসো বউ, হাসো। তোমারে হাসলে কি যে সুন্দর লাগে। দেখো না, আমার নাতি শুধু চাইয়াই থাকে আর চাইয়াই থাকে। যখনই ওর দিকে চোখ যায় তখনই দেখি তোমার দিকে চাইয়া আছে। মুনতাহার ফিক করে হেসে ফেলল। হাসলেন সাবিনা বেগম। মুনতাহা যেয়ে পর্দা খুলে দিল জানালার। বাইরে চোখ বুলিয়ে বলল, বাইরে সুন্দর বাতাস হচ্ছে দাদু, পর্দা খোলা থাক, ঘর গরম হয়ে আছে। আচ্ছা আচ্ছা, খোলা থাক। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গেলেন সাবিনা বেগম। উদ্দেশ্য ওয়াশরুমে যাওয়া, হাতটা ধোয়া দরকার। মুনতাহা পর্দা পেঁচিয়ে ক্লিপ লাগাতে লাগাতে পিছে তাকাতেই দেখলো দাদু বিছানা ধরে দাঁড়িয়ে রয়েছেন। তাড়াতাড়ি এগিয়ে সাবিনা বেগমকে বিছানায় বসাতে এসে মাথা ধরে বলল, আমার তো কেমন মাথা ঘুরাইতেছে বউ। মুনতাহা ভ্রু কুচকায়, টিভি বন্ধ করে দেয়, মগে পানি এনে হাত ধুয়ে দেয়। আপনি চাটা খান দাদু।
অনেকক্ষণ টিভি দেখছেন তো, সেই জন্যই বোধহয় মাথা ঘোরাচ্ছে। বিছানা ছেড়ে উঠেন না, ওনার চাটা দিয়ে এসে আপনাকে শুয়ে দিচ্ছি আমি। সাবিনা বেগম মাথা নাড়ান। আন্তারার ডাক শোনা যাচ্ছে। মন, আম্মু ওর চাটা দিয়ে এসো তো। আরশাদ ডাইনিংয়ে বসে ফোনে কথা বলছে, হাত নাড়িয়ে মাথা দুলিয়ে কথা বলার চমৎকার ভঙ্গিমা, যেন ফোনের ওপাশের ব্যক্তিটা সামনেই বসে আছে। বাসায় তো থাকেই না সে, সারা দিন অফিস করে, রাতে ফেরে। মাঝে মধ্যে ছুটি থাকলে তবেই তাকে সন্ধ্যার দিকে বাসায় দেখা যায়, যেমন আজকে। মুনতাহা চায়ে চিনি দিচ্ছে। আন্তারা রান্নাঘরের দরজা দিয়ে ছেলেকে দেখে সপ্রতিভ কণ্ঠে বলেন, শুধু তুমি আছো দেখে, নয়তো এ সময়ে এই ছেলে আগে বাইরে থাকতো, ব্যাংকে ছুটি থাকলেও বাসায় আসতো সেই রাতের বেলা, বুঝলে? মুনতাহা মুচকি হাসে। চা নিয়ে আরশাদের সামনে যেতেই কান থেকে ফোন নামা আসে। মুনতাহা চা রাখতেই খপ করে ধরে ফেলে হাতটা। মুনতাহা তাড়াহুড়ো করে ছাড়িয়ে নিতে চায়। আন্তারা ওদিকে ঘুরে আছেন বলে রক্ষে। ঘাড় তেরা আরশাদ আরো শক্ত করে ধরে বলে, মেহেদি হালকা হয়েছে কেন চাঁদ? মুনতাহা আমতা আমতা করে। নখের গাঢ় লাল মেহেন্দি কমলা হয়ে গেছে। মিনমিনে কণ্ঠে বলে, অনেকদিন দেইনি তো। তেমনি কেন? আমি না কতগুলো মেহেদি পাতা এনে দিলাম গত সপ্তাহে। ওগুলো দাদুর চুলে লাগিয়ে দিয়েছি। তো আমাকে বললেই হতো, আরও এনে দিতাম। আচ্ছা দিব না, ছাড়ুন। আরশাদ ছাড়ে না। উল্টো হাতটা ঠোঁটের কাছে নিয়ে চট করে একটা চুমু খায়। মুনতাহা চোখ বড় বড় করে ফেলে। চাপা কণ্ঠেই চেঁচিয়ে ওঠে, আল্লাহ, মা রান্না করে, ছাড়ুন। নীলাচ আরশাদ কথা শুনে তো নাই, বরং পরপর আরও কয়েকটা চুমুতে হাত ভরিয়ে দেয় সে। সন্ধ্যার পর হঠাৎই সাবিনা বেগম মাথা ঘুরে পড়ে গেলেন। রাতের খাবারের জন্য বেরোতে নিচ্ছিলেন। ঘরের দরজা পেরিয়ে একটু এগোতেই মাথার যন্ত্রণা তীক্ষ্ণ সূচের মতো বিঁধল যেন। আন্তারা চিৎকার করে দৌড়ে এলেন। মেঝেতে বসে মা তুল্য শাশুড়ির মাথা খুলে তুলে নিলেন। অভিশঙ্কিত উঁচু কণ্ঠে ছেলেকে ডাকলেন, আশরাত, আশরাত, এদিকে আয় জলদি। আম্মা, ও আম্মা, কি হলো? মুনতাহা রান্নাঘরে ছিল। আন্তারার বিকট চিৎকারে তড়ি ঘড়ি করে বেরিয়ে এলো সেও। সাবিনা বেগমকে অচেতন পড়ে থাকতে দেখে ছোট্ট মন ঘাবড়ে গেল মুহূর্তে। আরশাদ আসলো। কয়েক মুহূর্ত স্তব্ধ চেয়ে থেকে দিক বিদিক দিশেহারা মাকে কোনো রকমের সাহস দিয়ে দাদিকে পাঁচ কোলে করে ঘরে নিয়ে গেল। বিছানায় শুয়ে মুখে পানি ছেটালো, তবু জ্ঞান ফিরল না। আন্তারা হু হু করে কেঁদে উঠলেন। মাথায় হাত বুলাতে যেয়ে টের পেলেন তালু প্রচণ্ড গরম হয়ে আছে। আরশাদকে বলতেই সে ব্যস্ত গলায় বলল, প্রেশার আর ডায়াবেটিসটা মাপেন তো মুনতাহা, আমি ডাক্তারকে ফোন করছি। মুনতাহা উঠে গেল। মেশিন এনে প্রেশার মাপলো। হাই প্রেশার, ডায়াবেটিস বেড়ে গেছে। আন্তারা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে এনে ঘাড় গলা মুছে দিলেন। আরশাদ ফোন নিয়ে ঘরের বাইরে গিয়েছে। মিনিটের মাথায় ফিরল যখন সাবিনা বেগমের জ্ঞান ফিরল তখনই। আন্তারা যেন রক্ষে পেলেন। শুকনো কলিজায় যেন পানি মিলল সামান্য। শাশুড়ির কপালে হাত রেখে ধরা গলায় বললেন, আম্মা, আম্মা, খারাপ লাগছে? মুনতাহা বা হাত কোলে নিয়ে ধরে রেখেছে শক্ত করে। একটু আগে ভালো মানুষটাকে শুয়ে দিয়ে গেল, মাথা টিপে দিল, ঘুম পাড়িয়ে তবেই ঘর থেকে বেরোলো, অথচ ঘন্টা দেড়েক না পেরোতেই মানুষটা এমন অসুস্থ হয়ে পড়ল। সাবিনা বেগম মলিন চোখে চাইলেন, মুখে বলতে পারলেন না কিছু। তবে আস্তে আস্তে ডান হাতটা উঠিয়ে আন্তারার হাত আঁকড়ে ধরলেন। মেয়েটা পাগলের মতো করে তারই জন্য। আরশাদ যেয়ে দু হাতে ধরে উঠালো দাদিকে। মুনতাহা পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। শরীর কেমন অবশ হয়ে গেছে, ভার ছেড়ে দিয়েছে, তবু জ্ঞান থাকে। আন্তারা মগের পানিতে আবার গামছা ভিজিয়ে ঘাড়ে দিয়ে রাখলেন। এক হাতে জড়িয়ে ধরে রাখলেন শক্ত করে, নয়তো হেলে পড়ে যাবেন। মুনতাহা আস্তে করে জিজ্ঞেস করলো, পানি খাবেন দাদু? সাবিনা বেগম পূর্বের ন্যায় মলিন চোখেই চাইলেন, উত্তর দিতে পারলেন না। মুনতাহা সম্মতি ভেবে বেড সাইড টেবিলে রাখা জগের দিকে হাত বাড়াতেই আরশাদ খপ করে তার হাত ধরে ফেলল। মুনতাহা প্রশ্ন চোখে তাকাতেই অন্যদিকে চেয়ে কণ্ঠ ব্যস্ত করে বলল, একটু একটু আসেন তো দেখি। সাবিনা বেগম চোখ বুজে রেখেছেন। মুনতাহা পাল্টা প্রশ্ন করার সুযোগও পেল না। আরশাদ তাকে ঘরের বাইরে নিয়ে গেল। মুনতাহা বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে, নিয়ে আসলেন কেন? আরশাদ একবার ফোনের দিকে তাকালো, কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, আপনার কতগুলো কবুতর ঘরে উড়াউড়ি করছে মুনতাহা, ওদেরকে খাঁচায় ঢুকিয়ে আসেন, ঘরে ফ্যান ছাড়া। মুনতাহার চোখ দুটো অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল যেন। বিস্ময় লুকানোর চেষ্টা না করেই বলল,
দাদু অসুস্থ, আমি এখন কবুতর ঢুকাবো? ডাক্তার আসছে তো, আপনি যান, যেটা বলছি সেটা করেন। বোকা মুনতাহা বুঝল না কিছু। কিছুক্ষণ গোল মেলে চেয়ে কবুতর ঢোকানোর জন্য চলে যেতেই স্বস্তির শ্বাস ছাড়ল আরশাদ। ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। সাবিনা বেগম ঘুমাচ্ছেন। ডক্টর শফিক বাসায় এসেছে অনেকক্ষণ। বয়স্ক লোক, আরশাদের পরিচিত। দেখে শুনে ওষুধ দেওয়ায় প্রেশার নেমেছে কিছুক্ষণ আগেই। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে শান্তিতে ঘুমাচ্ছেন এখন। আন্তারা ক্লান্ত গলায় বললেন, কি হয়েছে আম্মা? হঠাৎ এমন মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আগে তো কখনো এমন হয়নি। শফিক দ্বিধাগ্রস্ত চোখে আরশাদের দিকে তাকালেন। চোখের দৃষ্টিতেই বোধহয় আরশাদ বুঝালো উনি কি বোঝাতে চাচ্ছেন। মৃদু কণ্ঠে বলল, বলুন না আঙ্কেল, সমস্যা নেই। ওনার মাইন্ড স্ট্রোক হয়েছে। এটা হলো স্ট্রোকের মতো কিছু উপসর্গ, যা কয়েক মিনিট ব্যাপী থাকে এবং তৎপর পরবর্তীতে শরীরে কোনো স্থায়ী দুর্বলতা দেখা যায় না। কিন্তু চিকিৎসা না নিলে মাইন্ড স্ট্রোকের রোগীরা 3 মাসের মধ্যে মেজর স্ট্রোকে আক্রান্ত হতে পারে। আপাতত টেস্ট ছাড়া তো কিছু বলতে পারছি না। সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে এটা ইসকেমিক স্ট্রোক না হ্যামোরেজিক স্ট্রোক। তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট চলবে। বলে থামলেন শফিক। মুনতাহা আরশাদের পাশে দাঁড়িয়ে আছে। এক পলক দুজনকে দেখে আবার বলতে শুরু করলেন, ওনাকে স্ট্রেস নিতে দিবে না, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। আর যেহেতু উনি ঝুঁকিতে আছেন, তাই একটু বেশি কেয়ারফুল তো থাকতেই হবে। হঠাৎ স্ট্রোক করলে যেমন না জেনে কিছু খাওয়াতে হয় না, কোনো ধরনের স্ট্রোক না জেনে ওষুধ খাওয়ানো ঠিক না, ক্ষতি হতে পারে। খাবার এমনকি পানীয় খাওয়ানো উচিত নয়। শ্বাসনালীতে গিয়ে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। তাছাড়া আরশাদের বুকটা ধক করে উঠল। শরীরের শিরায় শিরায় বয়ে গেল খরধার ত্রাস। এতদিন যাবৎ যেই কথাটা সে নিজের ভেতর চেপে রেখেছে তা এভাবে প্রকাশ পেয়ে গেল। পাশ ফিরে মুনতাহার দিকে তাকানোর সাহস হলো না। কেটে গেল 2-3 সেকেন্ড। মেয়েটা কি কথাটা খেয়াল করেনি তবে? কি খাওয়াতে হয় না? আশার চোখ বুঝলো, হাতের মুঠো শক্ত হয়ে গেল। কেন কেন এতগুলো মাস পর মেয়েটা স্বাভাবিক হয়েছে, হাসছে, কথা বলছে, ছুটোছুটি করছে। কি দরকার তাকে আবার দুমড়ে মুচড়ে ধূলিসাৎ করে দেওয়ার? কি দরকার তাকে দোষের সাগরে ঝলসে দেওয়ার? বুকের থুকপুকানি আরও বাড়িয়ে মুনতাহা ফের জিজ্ঞেস করলো, কি খাওয়াতে হয় না? শফিক চেয়েছিলেন। মেয়েটাকে তিনি প্রথমবার দেখছেন না, আগেও বেশ কবার সাক্ষাৎ ঘটেছে তাদের। আরশাদের বিয়ের বিষয়টা তিনি জানতেন না। সেবার যে 2 মাত্রাতিরিক্ত হাইডোজের ঘুমের ওষুধ খেয়ে মেয়েটায় মৃতপ্রায় অবস্থা হলো, আরশাদ ছেলেটা রাতের বেলা নিঃসহায় হয়ে তাকেই ফোন করেছিল। পাগলের মতন অচেতন মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার ছটফটে অনুরোধে সেই রাতের বেলায় এমার্জেন্সিতে ছুটে গিয়েছিলেন। যে যখন দেখলেন পেশেন্ট একটা অল্প বয়সী মেয়ে, অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন। ওকে আরশাদ। আরশাদ থরথর কণ্ঠে বলেছিল, আমার বউ, ও আমার বউ আঙ্কেল। রাতে ঘুম হয় না দেখে না বুঝে 2টা ওষুধ খেয়েছে, এখন আর চোখ খুলছে না। ও ও ও এমনিতেও একটু দুর্বল তো, একে একটু তাড়াতাড়ি দেখুন আঙ্কেল। উনি অবাকই হয়েছিলেন। আরশাদ যথেষ্ট ব্যক্তিসম্পন্ন মানুষ। বউকে নিয়ে তার এহেন আহাজারিতে কোথায় যেন একটু নড়েচড়ে উঠেছিলেন তিনিও। মুনতাহা এখনও চেয়ে আছে উত্তরের আশায়। শফিক মৃদু হেসে বললেন, কিছুই খাওয়ানো উচিত নয় মা। অনেক সময় খাবার, পানি এগুলো খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যেতে পারে, তো উল্টোপাল্টা ওষুধ দিলেও। আরশাদ মাঝপথেই উঠে দাঁড়ালো। যা হবার হয়েছে, এতদিন সামলেছে না, এবারও সামলে নেবে। বলল, আসুন আঙ্কেল, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি, রাত হয়ে গেছে। শফিক বুঝল না। একবার চেয়ে দেখলেন মুনতাহা মেয়েটা কেমন থমকে দাঁড়িয়ে আছে। আরশাদ বা হঠাৎ এভাবে উঠে দাঁড়ালো কেন? আরশাদ আবার তাড়া দিলে আর ঘাটলেন না তিনি। উঠে দাঁড়ালেন। আরশাদ একবার মুনতাহার দিকে চাইল। মেয়েটা কি যেন ভাবছে, নিরস চোখে পলক ফেলছে আর কি যেন ভাবছে ফ্যাল ফ্যাল করে। বুকটা ছিঁড়ে গেল আরশাদের। কি? শফিক চলে গেলেন। আরশাদ নামিয়ে দিয়ে ফিরে এলো। দরজা আটকাতে আটকাতে ভাবলো তাকে বুঝাতে হবে, যেভাবেই হোক মেয়েটাকে তার বুঝাতেই হবে। সিদ্ধান্তের দোরগোড়ায় যখন সে হাজিরা দিচ্ছিল, তখনই পেছন থেকে কাতর কণ্ঠস্বর শোনা গেল, আপনি জানতেন তাই না? হাত থেমে যায়, বুকের স্পন্দন বিরতি নিয়ে চলে। আরশাদ চোখ বুজে শ্বাস নেয়। পিছনে ঘুরে দেখে মুনতাহা ঠায় দাঁড়িয়ে আছে। নিজেকে স্বাভাবিক রেখে বলে, কি জানতাম?
মুনতাহা ফ্যাল করে চেয়ে থাকে, মৃত গলায় বলে, আব্বুকে আমি পানি খাইয়েছিলাম। আরশাদ কাছাকাছি যেতেও পারল না, তার আগেই মুনতাহা গগন বিতারে চিৎকার করে উঠল, আপনি জানতেন আব্বুকে আমি মেরে ফেলেছি। এই যে এই হাত দিয়ে আমি জানি আপনি জানতেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মুনতাহা ধপ করে বসে পড়ল। তার চিৎকারে তৎক্ষণাৎ ঘর থেকে ছুটে এলেন আন্তারা। আরশাদ তখন মেঝেতে বসে মুনতাহাকে বুকে টেনেছে জলদি, শক্ত করে ধরিয়ে বারবার করে বলছে, আপনি কিছুই করেননি মুনতাহা, আপনি তো জানতেন না। মুনতাহা মানে না, অবোধ মন কথা শোনে না। আরশাদের বুক খামচে ধরে একই বুলিয়া উড়ে যায়। আব্বুকে আমি মেরে ফেলেছি। আমি নিজ হাতে আব্বুকে মেরে ফেললাম। এই জন্যই আব্বু শ্বাস নিতে পারছিল না, তাই না? আমি কেন পানি খাওয়ালাম বলেন না। আরশাদ উত্তর দিতে পারে না। মাকে ইশারায় দাদুর ঘরের দরজা ভিড়িয়ে দিতে বলে। আন্তারা বুঝতে পারে না কি হচ্ছে। মুনতাহার শ্বাস আটকে যায় গলায়, শ্বাস নিতে পারে না। আরশাদ রুদ্ধ গলায় বলে, আম্মা পানি দাও আম্মা। আন্তারা দৌড়ে পানি নিয়ে আসে। আরশাদ এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে খাইয়ে দেয়। মুনতাহা পাগলের মতো করে। মুখ থেকে পানি পড়ে শাড়ি ভিজে যায়। আরশাদ হাত দিয়ে মুখ মুছিয়ে দেয়। সেদিন রাতে মুনতাহা যখন তাকে ফোন করে ডাকলো, সে যাওয়ার পরপরই বুঝেছিল মাহতাব সাহেব নিঃশ্বাস নিতে পারছিলেন না। তবে তার জানা মতে ব্রেইন স্ট্রোকে নিঃশ্বাসের সমস্যা হবার কথা না, বারবার শ্বাস টান উঠছিল। মুনতাহা বুক জাপটে মাথা গুজে রেখেছিল, বিধায় বুঝতে পারেনি বাবার হাঁসফাঁস। মাহতাব সাহেব মাথার যন্ত্রণায় পিছের দিকে হাত ঠেস দিয়ে ঝুঁকেছিলেন। সেই অবস্থাতেই হয়তো পানি খাইয়েছিল মুনতাহা। আরশাদ তো দেখেনি, তাই বুঝেও নি কেন তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। বুঝলে হয়তো কিছু একটা করতে পারত। যখন তিনি চোখ বুজে ফেলে, তার কিছুক্ষণ পর আরশাদ দেখে বেড সাইডে টেবিলে আধ খাওয়া পানির গ্লাস। মুনতাহা সেদিন কাঁদতে কাঁদতেই বলেছিল তার বাবা শেষবার তার হাতেই পানি খেয়েছে। আরশাদ কিছু বলেনি। পরে খোঁজ করে, ফোন দেখে, ডক্টরের কাছেও গিয়েছিল সেদিন বিকেলেই। জানতে পারে ওর সময় খাবার পানি খাওয়ানো উচিত নয়। সেই থেকে সে চেপে রেখেছে কথাটা। ওই যে মেয়েটা নিজেকে দোষী ভাববে প্রাণপ্রিয় বাবার মৃত্যুতে, কোথাও না কোথাও সে দায়ী। কথাটা জানলে মেয়েটা কি করবে? ভাঙাচোটা মুনতাহাকে সামলাতেই এত পড়তে হয়েছে। ঘুরিয়ে যাওয়া মুনতাহাকে সামলানোর সাহস তখন আর করে উঠতে পারেনি আরশাদ। মুনতাহা দুহাতে মাথা চেপে ধরে, চিৎকার করে বিরতিহীন। আরশাদ বলতেই থাকে, মুনতাহা আপনি জানতেন না, আপনি না জেনে খাইয়েছেন। তাছাড়া আঙ্কেলের বেশ মেজর স্ট্রোক হয়েছিল। উনি এমনিতেও দেখুন, আপনার জন্য কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আপনি পানি না খাওয়ালে উনি হয়তোবা বাঁচতেন না। মুনতাহা বোঝার চেষ্টা করুন। আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যা বলছি না। মুনতাহা একই কথা বলতে থাকে। বোঝে না, বুঝতে চায় না। তার হাহাকারে কলিজায় শানিত শুল বিধে আরশাদের। এক পর্যায়ে ক্রূর্ধ নিরুপায় আরশাদ খেই হারিয়ে ফেলে। পাগল প্রায় প্রিয়সীকে থামাতে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে থাপ্পড় বসায় মুনতাহার নরম গালে। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। তুলতুলে গালে 5 আঙুলের ছাপ বসে যায়। মুনতাহা চুপ হয়ে যায়। ঠোঁটের রক্ত গড়িয়ে পড়ে। আন্তারা আরশাদের কাছ থেকে মুনতাহাকে ছাড়িয়ে নিয়ে রণকণ্ঠে গর্জে ওঠেন, তোর সাহস কেমনে হয় ওর গায়ে হাত তোলার? মুনতাহা চুপ হয়ে গেছে। চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ঠোঁট দিয়ে রক্ত, গালের আঙুলের ছাপে নির্মমতা। আরশাদ হাত মুঠো করে ফেলে, উঠে দাঁড়িয়ে বলে, ওকে বলো আর একবারও যেন নিজেকে দোষারোপ না করে। বলে হন হন করে ঘরে ঢুকে দরজা আটকে দেয় সে। আন্তারা কথাবার্তায় বুঝেছেন কি হয়েছে। মুনতাহা এক মনে মেঝের দিকে চেয়ে আছে। ছোট্ট মস্তিষ্কে জটলা পাকিয়ে যাচ্ছে হাজারো ভাবনা, অনুশোচনা, অভিযোগ, হতভম্বতা। আন্তারা নিজের ঘরে নিয়ে যান মেয়েটাকে। বিছানায় বসিয়ে ঠোঁটের রক্ত মুছিয়ে দেন, এলোমেলো চুল ঠিক করে দেন, ভেজা শাড়ি বদলে দেন। মেয়েটা মূর্তির মতো বসে থাকে, সারা শব্দ করে না। একটু আগেই কত হাসলো তার সাথে। আন্তারা চুমু খেয়ে বললেন, আজকে আমার কাছেই থাকুক আম্মু, ওর কাছে যাওয়া লাগবে না। মুনতাহা উত্তর দেয় না, একবার চেয়ে মাথা কাত করে সম্মতি জানায়। তখন গভীর রাত, ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। আধা খাওয়া সিগারেটের বাদামি রঙা ফিল্টার
বাঁকা রাস্তায় ছুঁড়ে ফেলে ঘরে আসে আরশাদ। বিনিদ্র শূন্য বিছানা, মুনতাহা আম্মার কাছে। রাতের খাবারের সময়ও আন্তারা তার সাথে কথা বলেনি। মুনতাহার খাবার ঘরে নিয়ে গিয়েছে, খাইয়ে দিয়েছে হয়তো। আরশাদ কিছুক্ষণ থম ধরে বসে থাকে, তারপর উঠে যায়। দরজা খুলে বেরিয়ে আসে। আন্তারার দরজা আটকানো। আরশাদ 2 সেকেন্ড দাঁড়িয়ে থেকে আঙুলের টোকা দেয়, ডাকে, আম্মা, আম্মা জেগে আছো? ভেতর থেকে আন্তারার নির্ঘুম কণ্ঠ ভেসে আসে, কি সমস্যা? আসবো আম্মা? আন্তারা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, দরজা আটকানো। আরশাদ খোলেনি এখনো, বলে, আয়। আরশাদ ভেতরে ঢোকে। চোখ রক্তবর্ণ, সিগারেটের ঝাঁঝে ঠোঁটজোড়া পুড়ে গেছে যেন। মুনতাহা চুপটি করে ঘুমাচ্ছে, এক হাতে আন্তারাকে ধরে আদরে কন্যার মতো গুটিয়ে আছে। ঘরের সবুজ বাতিতে কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। আরশাদ 2 কদম এগোয়। আন্তারা কাঠ গলায় বলেন, কি বলতে এসেছিস বলে চলে যা। ওকে নিয়ে যাই আম্মা, তুমি ঘুমাও। ও আমার কাছেই ঘুমাবে, আর কোনো কথা না থাকলে যা। আম্মা, তুই ওকে মেরেই ফেলবি আরশাদ। আন্তারার স্পষ্ট উত্তর। আরশাদ চমকে ওঠে, কথাটা সহ্য হয় না কেমন। উঁচু জোরালো কণ্ঠে বলে, আম্মা ও কেমন করছিল, আমি কিভাবে দেখবো এসব? তুমি আস্তে কথা বল, ঘুমাচ্ছে। আন্তারার কাঠ গলায় চাপা কণ্ঠস্বর। আরশাদ দীর্ঘ শ্বাস ফেলে, কপাল চেপে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মুনতাহা নড়ে চড়ে আরো গুটিয়ে শোয়। আন্তারা মাথায় হাত বুলিয়ে দেন বারবার। মাকে নিশ্চুপ থাকতে দেখে আরশাদই অধৈর্য হয়ে বলে, আম্মা আমি নিয়ে যাই, কিচ্ছু করব না। তোমার মনে হয় আমি আবার মারবো ওকে? আন্তারা কয়েক সেকেন্ড একাধারে চেয়ে থাকেন ছেলের দিকে। মুনতাহাকে ধরে রাখা হাতটা সরিয়ে অন্যদিকে তাকান। নীরব সম্মতিতে স্বস্তি মিলে আরশাদের। ঘুমন্ত মুনতাহাকে পাজা খোলা করে তুলে ঘরে থেকে বেরিয়ে যায় সে। মুনতাহার ঘুম ভাঙে ভোরের দিকে। সদ্য ঘুম ঘুম চোখেও বুঝতে অসুবিধা হয় না কার উদুম্বকে মিশে আছে সে। চিরচেনা গায়ের ঘ্রাণ, চিরচেনা স্পর্শ, সাথে কিছু বিভৎস স্মৃতি। মুনতাহা হাত ছাড়ানোর চেষ্টা করে। আরশাদ ঘুমোয়নি সারা রাত, আধঘুম আধ জাগরণের মাঝে ঘুরপাক খাচ্ছিল। মুনতাহা নড়াচড়ার চেষ্টা করতেই তন্দ্রা কেটে গেল তার। ঘরে বাতি নেই, তবে জানালা দিয়ে আসা ভোরের আলোতে অস্পষ্ট দেখা যাচ্ছে সব। মুনতাহা বুঝলো আরশাদ জেগে আছে। কথা বলতে যেও চুপ হয়ে গেল। আরশাদ কোমর থেকে হাত উঠিয়ে গালে রাখলো, বলল, ঘুম হয়েছে? মুনতাহা উত্তর দিল না, নিষ্প্রভ হয়ে রইল। আরশাদ বালিশের পাশে হাত রেখে মুখ বরাবর ঝুঁকলো, গালে ঠোঁট ছোঁয়ালো, নরম চুমুতে গাঢ় চরের দাগ মেটানোর চেষ্টা করলো কিছুক্ষণ। মুনতাহা প্রতিক্রিয়া দেখালো না, শুধু ধারালো নখ বাহুতে গেঁথে দিল ধীর গতিতে। আরশাদ মাথায় চুমু খেলো, বলল, আর পাগলামো করবেন না। আল্লাহ যেভাবে আঙ্কেলের মৃত্যু লিখে রেখেছিলেন সেভাবেই হয়েছে। নিজেকে দোষারোপ করে কি হবে বলুন? আমি একটু পর অফিস চলে যাব, তারপর আর একদম কান্নাকাটি করবেন না, ঠিক আছে? মুনতাহা হর হামেশার মতো মাথা কাত করে না, তবে মিনমিন করে বলে, আমায় একটু আব্বুর কাছে নিয়ে যাবেন? আরশাদ কোমল চোখে তাকায়। এই প্রশ্নটা যে আগে কতবার করতো মেয়েটা। অবস্থানে নিয়ে যেতে বলতো, রাত বিরাতে বললে সে বলতো সকালে নিয়ে যাবে। আজ বলল, অফিস থেকে ফিরে নিয়ে যাব। মুনতাহা চেয়ে থাকে শুধু, বিরক্তি করে না। তখন দুপুর, রোদে উজ্জ্বল বারান্দা। মুনতাহা পায়রা দুটো উড়িয়ে দিল। উড়ানোর আগে দুজনের মাথায় দুটো চুমু খেলো। উড়িয়ে লাভ নেই, এরা আবার চলে আসবে। চড়ুইয়ের বাসাটা ফাঁকা। মা পাখিটা সকালে চলে যায়, মাঝে মাঝে এসে ডিমগুলো দেখে যায়। কি চিন্তা! তার বাবাও এমন চিন্তা করতো। কাজে যেয়ে বারবার তাকে ফোন দিত। মুনতাহা ঘরে যায়, কানে কোত্থেকে যেন আম্মা ডাকটা ভেসে আসে তার। এই তো তার বাবার কণ্ঠ, স্পষ্ট বাবার কণ্ঠ। তার বাবা কোথায়? মুনতাহা এদিক ওদিক তাকায়, বাবাকে পায় না তার। ভাবে কি করে, সে তো মেরে ফেলেছে। এই যে এই হাত দিয়ে পানি খাইয়েছে, তার বাবাকে মেরে ফেলেছে। মুনতাহা আলমারি খোলে, নির্দিষ্ট একটা শাড়ি বের করে, মুচকি হেসে চেয়ে থাকে কিছুক্ষণ। গায়ে জড়িয়ে বেরিয়ে এলো যখন, কি সুন্দর দেখাচ্ছে তাকে, স্বয়ং শুভ্র মেঘরানি যেন। মুনতাহা আয়না দেখে না, ওই মুখ তার দেখতে ইচ্ছে করে না, ঘেন্না লাগে,
খুনি একটা। বেড সাইড টেবিলটা আজকাল খোলা থাকে। আরশাদ আগে তালা দিয়ে যেত, এখন আর দেয় না। মুনতাহা ধীর পায়ে এগোয়, ড্রয়ার খোলে দুটো ভরা ঘুমের ওষুধের পাতা। গ্লাসে পানি ঢালে মুনতাহা। জ্ঞান শূন্য মস্তিষ্ক কাজ করে না। একটার পর একটা ওষুধ খালি হতে থাকে। শূন্য পাতা বালিশের পাশে রেখে ধপ করে বিছানায় বলে পড়ে মুনতাহা। কাঁথা মেলে নেয়, আরামের ঘুম দেবে। মাথা ঘোরায়, ঘোলা চোখেই দেখে ড্রয়ারে আর একটা জিনিস আছে, ধারালো একটা ছুরি। কি ছকছক করছে! মুনতাহা হাতে তুলে নেয়, ড্রয়ার আটকে দেয়, বালিশে মাথা পেতে গায়ে কাঁথা টানে। ছুরিটায় চেয়ে থাকে নির্নিমেষ। মিনিটের ব্যবধানে কবজি গড়িয়ে টুপটুপ করে ঝরে লাল লহু। ছুরিটা পড়ে থাকে কোলের কাছে। মুনতাহা শান্তির ঘুম দেয়। অপরাহ্ন গড়িয়ে সায়াহ্ন নেমেছে। শহর জুড়ে রাঙা রোদের নিরুত্তাপ প্রলেপ উত্তরোত্তর মলিন হচ্ছে। পশ্চিম আকাশের বক্ষে সুনিদ্রায় শায়িত হচ্ছে ক্রুদ্ধ উষাপতি। ক্লান্ত দেহে সিঁড়ি ভেঙে উপরে উঠছে দীর্ঘদেহী পুরুষ। বাঁ হাতের মুঠোয় জায়গা পেয়েছে দুয়াটি তাজা মেহেদি পাতা। পায়ের গতি অতি মন্থর। তৃতীয় তলায় এসে থামলো অবসাদ পাজোড়া। হাত উঠিয়ে দরজার পাশের কলিং বেল বাজালো অলস গতিতে। চকচকে দরজায় ঠিক অপর পাশের একটা ধুলো মলিন দরজা। আরশাদ ঘাড় ঘুরিয়ে দেখে একবার। এই জায়গাটাই তো যাত্রার সাথে দেখা হয়েছিল সেই প্রথমবার। মুনতাহার সেই ঘুম ঘুম চোখ ছোড়া ভেসে ওঠে প্রেমিক চক্ষু দর্পণে। হাসে সে। কেউ একজন দরজা খুলতে আসছে, শব্দ শোনা যাচ্ছে। তার আম্মা মনে হয়। মুনতাহা হলে পায়ের শব্দ শোনা যেত না। মেয়েটা দৌড়াদৌড়ি করে কম, খুব কম। আন্তারা দরজা খুললেন। দৃষ্টি বিনিময় হলো। মায়ের চোখে অব্যক্ত চাপা রাগ। আরশাদ চোখ নামিয়ে নিল। আন্তারা সরে দাঁড়ালেন। আরশাদ নীরবে ঢুকলো। আন্তারা দরজা আটকে দিলেন নিঃশব্দে। যাবার জন্য পা বাড়াতেই আরশাদ হালকা গলায় ডাকলো, আম্মা। আন্তারা দাঁড়িয়ে গেলেন। ঘাড় ঘুরিয়ে ছোট করে বললেন, কি? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে, হাতটা বাড়িয়ে বলে, পাতাগুলো রেখে দাও। আন্তারা শান্ত চোখে দেখে। মুনতাহার জন্য এনেছে বুঝতে পেরেছেন, তবু রাগ কমল না। পাতাগুলো নিয়ে আবার পা পাড়াতেই আরশাদ ফের ডাকে, আম্মা। কণ্ঠে কাতরতা, অসহায়ত্ব, আবদার। আন্তারা দাঁতে দাঁত চেপে তাকালেন। আরশাদ কয়েক সেকেন্ড বিমূর্ত চেয়ে থেকে বলল, কথা বলছো না কেন আম্মা? তুমি দেখছিলে না ও কিভাবে নিজেকে দোষারোপ করছিল? আমি কি করতাম বলো? আন্তারা হতভম্ব কণ্ঠে বলল, তাই বলে তুই গায়ে হাত তুলবি আরশাদ? ও থামছিল আম্মা। ঠোঁট দিয়ে রক্ত বেরিয়ে গেছে মেয়েটার। দুপুরেও খায়নি, ঠোঁট ফুলে গেছে। এর জন্যই মানুষটা তোর কাছে মেয়েটাকে তুলে দিতে গিয়েছে, মারার জন্য? আন্তারা উত্তেজিত হয়ে পড়লেন। আরশাদ দু কদম এগিয়ে এলো, মায়ের গালে হাত রেখে মাথার পাশে চুমু খেলো। ধীর কণ্ঠে বলল, আর হবে না আম্মা, শান্ত হও। আন্তারা কেঁদে উঠলেন। আরশাদ হাসলো, নরম গলায় বলল, কই ও? দাদুর কাছে? ঘুমোচ্ছে, দেখে এলাম। আরশাদ জুতো খুলতে খুলতে বলল, কখন ঘুমিয়েছে? দুপুরের পরপরই। খেয়ে ডাকলাম, ওপাশ ফিরে শুয়েছে। ওঠালাম, উঠল না। আর ডাকিনি। একটু আগেও দেখলাম ওইভাবেই গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। কাঁথা মুড়িয়ে? ওর তো গরম লাগে, জ্বর এসেছে। আন্তারা চিন্তিত কণ্ঠে বললেন, তা তো দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আম্মা। তুমি খাবার দাও, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ওকে নিয়ে আবার বেরোতে হবে একটু পরে। কোথায় যাচ্ছিস? কবরস্থানে। সকালে বলেছিলাম এসে নিয়ে যাব। ও দাদু ঠিক আছে? হ্যাঁ, আম্মুও ঘুমোচ্ছে। দুপুরে ভালোভাবেই খেয়েছে, ঠিক আছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, কাল সন্ধ্যায় নিয়ে যাব। আরশাদ ঘরের দরজা খুলল। আন্তারা মেহেন্দি পাতাগুলো ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বললেন, ভাত খায়নি, ওকে ডেকে দিস, একসাথে খেয়ে নিবে। মুনতাহা ঘুম, গলা পর্যন্ত কাঁথা টানা, পা ভাঁজ করে গুটিয়ে ঘুমাচ্ছে। শীত করছে নাকি মেয়েটার? ঘরের আলোও জ্বালানো অফিসের ব্যাগটা সোফার উপর রাখে আরশাদ। রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি কমিয়ে কাছে যায়। ঠোঁটের কোণটা সত্যিই ফুলে গেছে। সকালেও এত ফোলা ছিল না। রক্ত মুছিয়ে দিয়েছিল, তবুও একটু একটু জমাট বেঁধে লাল হয়ে আছে। আরশাদ ঝুঁকে গেল,
কপালে চুলগুলো সরিয়ে দিয়ে গালে কপালে হাত ছুঁয়ে জ্বর মাপল। না, জ্বর আসেনি, এমনি হয়তো শীত করছে, গা ঠান্ডা হয়ে আছে। ফুলে ওঠা ঠোঁটের কোণে ছোট করে চুমু খেলো সে। আদুরে গলায় ডাকলো, মুনতাহা, চাঁদ, উঠেন। মুনতাহার সারা শব্দ পাওয়া গেল না। আরো দুবার ডেকে আরশাদ সোজা হয়ে দাঁড়ালো। গভীর ঘুম হয়তো, কাল এত কাঁদলো, শরীর খুব খারাপ লাগছে হয়তো বা। তখন আর ডাকলো না, একটু ঘুমুক, তার ফ্রেশ হতে তো সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত না হয় ঘুমিয়ে থাক। গোসল সেরে বেরোলো যখন, মুনতাহা তখনও একইভাবে শুয়ে আছে। খটকা লাগলো, মেয়েটা তো কখনোই একাধারে শুয়ে থাকে না। 2 মিনিট পর পর এপাশ ওপাশ ফিরে খালি গায়ের কাঁথা এলোমেলো হয়ে যায়। সে বারবার ঠিক করে দিলেও কাজ হয় না। আজ এমন বুধ হয়ে ঘুমোচ্ছে কেন? ওষুধ তো খায় না আর। তবে আশাদ এগিয়ে যায়, গালে হাত রেখে ডাকে, চাঁদ, মুনতাহা, এই মুনতাহা, আঙ্কেলের কাছে যাবেন বললেন, রাত হয়ে গেছে, উঠেন, দেরি হয়ে যাবে তো, খাবারও খাননি আপনি। মুনতাহা। ভেজা চুলের পানি টপ টপ করে পড়ে ঘুমন্ত চোখের পাপড়িতে। মুনতাহা তবু সারা শব্দ করে না, চোখ পিটপিট করে না। আরশাদ কয়েক সেকেন্ড স্তব্ধ চেয়ে থাকে, চোখ ভরে করে অবিশ্বাস, তীব্র অবিশ্বাস, মনে বাজে ভীতর দামামা। কণ্ঠস্বর পাল্টে যায়, আরশাদ অধৈর্য হয়ে পড়ে। মুনতাহা, কি হলো? হাঁটু ভাঁজ করে তুলে বিছানায় রাখে সে। বালিশের পাশে হাত রেখে আরো কাছে ঝুঁকতেই টের পায় হাতে কি যেন বাঁধছে। এলোমেলো হাত রালে সহজেই হাতে চলে আসে ঘুমের ওষুধের খালি পাতাগুলো। আরশাদ বিশ্বাস করে না। গলার কাঁথা একটু সরাতেই নজরে আসে মেয়েটা সাদা শাড়ি পরে আছে, সেই সফেদ জামদানিটা মাহতাব সাহেব মারা যাবার আগে যেটা উপহার দিয়ে গিয়েছিলেন। মেয়েটা পরতো না, এটা কখনো পরতো না। আলমারিতে ভাঁজ করে তুলে রেখেছিল। গায়ের কাঁথা সরিয়ে দেয় আরশাদ, চোখ জোড়া যেন দেখতে ভুলে যায়, হৃদস্পন্দন যেন স্পন্দিত হওয়া ভুলে যায়, আঁখি পল্লব যেন পলক ঝাপটাতে ভুলে যায়। রক্তে ভরে গেছে চাদর, ডান হাতের কবজির রক্ত ফুরিয়ে গেছে যেন। আরশাদ পাগলের মতো হাতটা মুঠোয় তুলে নেয়। এ হাতেই না কাল চুমুতে ভরিয়ে দিল। ছুরিটা পড়ে আছে কোলের কাছে। কাল যে চোরের বাসার জন্য আনলো, মেয়েটা রেখে আসেনি, ঘরেই ছিল। সকালে ড্রেসিং টেবিলের উপর দেখে ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিল সে। আরশাদ বিশ্বাস করে না, সবেতেই যেন অবিশ্বাসের মরিচিকা। হাতে চুমু খেয়ে ডাকে, এই চাঁদ, চাঁদ, উঠেন, উঠেন না রে বাবা, উঠেন বলছি। এই মেয়ে কথাই শোনে না। এই মেয়ে, এই কথা শোনে না কেন? আপনার তো সাহস কম না? ধমকাচ্ছি না? চাঁদ, আমি কিন্তু আবার গায়ে হাত তুলব, আবার মারবো কিন্তু। চাঁদ, উঠেন চাঁদ, হ্যাঁ উঠেন না, হয়েছে তো। আরশাদ চিৎকার করেনি, পাগলের মতো দেখেছে শুধু। আন্তারা তার অমন ডাক শুনেই ছুটে আসেন। রক্তাক্ত হাত ধরে রাখা আরশাদকে দেখে মুহূর্তে বুঝে যান কি হয়েছে। আরশাদ এক পলক মায়ের দিকে তাকায়, অভিযোগ করে বলে, ও আমাকে ভালোবাসেনি আম্মা, ও আমাকে ভালোবাসেনি। জানো পৃথিবী, তোমার মতো আমার আকাশেও না একটা দারুণ যোচনা এসেছিল। তার এক ছোটা আলোতেই আমার পৃথিবী ঝলমলিয়ে উঠত। তার লজ্জামাখা হাসিতে আমার বুক ধাপিয়ে প্রেম বইত। তার মিনমিনে কণ্ঠ আমাকে মদ্যপ করে নেশাক্ত করে তুলত। কিন্তু জানো কি, সেই যোচনাময় যাত্রা ছিল খুব নিষ্ঠুর, বড্ড স্বার্থপর। আমার ভালোবাসা সে বুঝতে পারতো না, চোখের গভীরতা সে ভাবতে পারতো না, আমার বুকের প্রেম সে একদম টেরই পেত না। এত সব বোঝাপড়া আমি যখন ডুবকে তুলছিলাম, মাঝখান দিয়ে চারটা কি করলো জানো? আমার যোচনা ভরা গোছানো ঘরটাকে তুমড়ে মুচড়ে প্রণয়ের ধ্বংসস্তূপ করে দিয়ে চলে গেল। আমার সবটুকু প্রেম নিয়ে আমার থেকে দূরে চলে গেল। আমাকে নিঃস্ব করে, ভেঙে চুরে, বিধ্বস্ত করে সে যেন শান্তি করালো খুব। আমার চাঁদটা এত অবুঝ কেন হলো পৃথিবী? পৃথিবী নিরুত্তর চেয়ে থাকে। তার
থালা ভর্তি জোছনা সহ্য হয় না অমানিসার ঘেরা একাকী প্রেমিকের। আরশাদ ঘরে ঢোকে, সিগারেট ধরিয়ে বিছানায় হেলান দিয়ে বসে, চোখ বুজে আপন মনে আওড়ায়। জানেন চাঁদ, চোখ ভাঙা ঘুমে আমি আজও পা সাঁতরে খুঁজি। আপনাকে পাই না তখন ঘুম মাথায় কিভাবে জানেন? আপনি হয়তো আমার বুক থেকে সরে বা পাশটায় ফিরে শুয়েছেন। আপনার তো খুব গরম লাগে, অথচ আমার অর্ধ অবচেতন মন বুঝেই না যে আমি আজ 2 বছর যাবৎ একাই ঘুমোই। আচ্ছা চাঁদ, আপনি সব সময় আমার থেকে দূরে যেতে চাইতেন কেন? আমার বুকে থাকতে কি আপনার খুব খারাপ লাগতো? জানেন চাঁদ, আমার অগোছালো ঘর না এখন সারাটা দিন অগোছালোই থেকে যায়। 2 মিনিট পর পর কেউ গুছিয়ে দেয় না। ভাবছেন আমাদের ঘরকে আমার ঘর কেন বলছি? আমার ঘরে বলে চাঁদ, আপনি তো কখনো ঘরটাকে নিজের করে ভাবেননি। ভাবলে এমন অগোছালো রেখে চলে যেতে পারতেন। আচ্ছা, আপনার কি আমায় মনে পড়ে চাঁদ? মনে পড়ে এই পৃথিবীতে আপনাকে এখনো একজন পাগলের মতো ভালোবাসে? কি কি সব বলছি তাই না? আপনি তো স্বেচ্ছায় চলে গেছেন, মনে পড়বে কেন? চাঁদ, আপনি না খুব ভীতু ছিলেন, তবে নিজের হাতে ছুরি চালানোর সময় ভয় লাগেনি? একটু ভয় লাগেনি? ভয় কেন লাগলো না চাঁদ? আপনি এত সাহসী কেন হলেন চাঁদ? আমার চাঁদ তো ভীতুই ভালো ছিল। চাঁদ, আমি যে আপনাকে এত কিছু বলে আপনি শুনতে পান চাঁদ? আমি না সত্যি পাগল হয়ে গেছি চাঁদ, আপনি কি করে শুনবেন? আরশাদ একাই হাসে, একাই কাঁদে, একাই অভিযোগের ঝুলি খুলে বসে। পাষাণ চাঁদ শোনে না, জবাব দেয় না। অন্ধকার জুড়ে অভিযোগী প্রশ্নরা ঘুরপাক খায়। বিদীর্ণ মন সাদা বিষাক্ত ধোঁয়ায় চূর্ণ বিচূর্ণ হয়, নাভিশ্বাস উঠে যায় গলায়। তবু অভিযোগ থামে না। আপনার কাছে আমি এখন এক বুক ভালোবাসা পাই চাঁদ। আপনার কাছে আমি এখন এক সমুদ্র প্রেম পাই চাঁদ। আপনার কাছে আমি এখনো এক আকাশ জ্যোৎস্না পাই চাঁদ। আপনার কাছে আমি গোটা আপনিটাকেও পাই চাঁদ। সিগারেটের প্যাকেট ফাঁকা হয়ে যায়। আরশাদ হেসে ফেলে। আপনার কাছে আমি 320 টাকা পাই চাঁদ। এক সন্ধ্যায় আপনাকে দেখতে গিয়ে আমার পুরো টাকাটা জলে গিয়েছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।